আজ আমরা পড়তে যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ঘরে বাইরে এর পঞ্চম পর্ব নিখিলেশের আত্মকথা। এই পর্বে প্রথমবারের মতো আমরা নিখিলেশের নিজের দৃষ্টিভঙ্গি থেকে তার চিন্তা অনুভূতিকে জানার সুযোগ পাই। তিনি শুধু একজন জমিদার নন, তিনি একজন উদার, মানবতাবাদী এবং নৈতিকতায় বিশ্বাসী মানুষ। তার আত্মকথায় উঠে আসে সত্য ও ন্যায়ের প্রতি তার দৃঢ় অবস্থান, দেশপ্রেম সম্পর্কে তার ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত সম্পর্কের প্রতি তার দায়িত্ববোধ। বিশেষ করে সন্দীপের উত্তেজনাপূর্ণ রাজনীতির বিপরীতে নিখিলেশের শান্ত ও যুক্তিনির্ভর চিন্তা এই গল্পে এক ভিন্ন মাত্রা যোগ করে। এ পর্বে আমরা দেখব কিভাবে একজন মানুষ নিজের আদর্শে অটল থেকে চারপাশের জটিল পরিস্থিতির মুখোমুখি হয় এবং কিভাবে সেই আদর্শ তার ব্যক্তিগত জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। তাহলে চলুন নিখিলেশের আত্মকথার মাধ্যমে তার মনের গভীরে প্রবেশ করি। নিখিলেশের আত্মকথা। আগে কোনোদিন নিজের কথা ভাবিনি, এখন প্রায় মাঝে মাঝে নিজেকে বাইরে থেকে দেখি। বিমল আমাকে কেমন চোখে দেখে সেটা আমি দেখবার চেষ্টা করি। বড় গম্ভীর, সব জিনিসকে বড় বেশি গুরুতর করে দেখা আমার অভ্যাস। আর কিছু না, জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো, তাই তো করে চলছি। সমস্ত জগতে আজ যত দুঃখ ঘরে বাইরে ছড়িয়ে আছে তাকে তো আমরা মনে মনে ছায়ার মতো, মায়ার মতো উড়িয়ে দিয়ে তবে অনায়াসে নাচছি, খাচ্ছি। তাকে যদি এক মুহূর্ত সত্য বলে ধরে রেখে দেখতে পারতুম, তাহলে কি মুখে অন্নরুস্ত না চোখে ঘুম থাকতো। কেবল নিজেকেই সেই সমস্ত উড়ে যাওয়া, ভেসে যাওয়ার দলে দেখতে পারিনি। মনে করি কেবল আমারই দুঃখ জগতের বুকে অনন্তকালের বোঝা হয়ে জমে উঠেছে, তাই এত গম্ভীর, তাই নিজের দিকে তাকালে দু চক্ষের জলে বক্ষ ভেসে যায়। ওরে হতবাগা, একবার জগতের সদরে দাঁড়িয়ে সমস্তর সঙ্গে আপনাকে মিলিয়ে দেখ না। সেখানে যোগ যুগান্তরের মহামেলায় লক্ষ কোটি লোকের ভিড়ে বিমল তোমার কে? সে তোমার স্ত্রী। কাকে বলো তোমার স্ত্রী? ওই শব্দটাকে নিজের ফুলিয়ে তুলে দিন রাত্রি সামলে বেড়াচ্ছ। জানো, বাইরে থেকে একটা পিন ফুটলেই এক মুহূর্তে হাওয়া বেরিয়ে গিয়ে সমস্তটাই চুপসে যাবে। আমার স্ত্রী, অতএব ও আমারই। ও যদি বলতে চায় না আমি তখনই আমি বলবো সে কেমন করে হবে? তুমি যে আমার স্ত্রী, ওটা কি একটা যুক্তি? ওটা কি একটা সত্য? ওই কথাটার মধ্যে একটা আস্ত মানুষকে আগাগোড়া পুড়ে ফেলে কি তালাবদ্ধ করে রাখা যায়? স্ত্রী এই কথাটিকে যে আমার জীবনের যা কিছু মধুর, যা কিছু পবিত্র, সব দিয়ে বুকের মধ্যে মানুষ করেছি, একদিনও ওকে ধুলোর উপর নামাইনি। ওই নামে কত পূজার ধূপ, কত সাহানার বাঁশি, কত বসন্তের বকুল, কত শরতের শেফালি। ও যদি কাগজের খেলার নৌকার মতো আজ হঠাৎ নর্দমার ঘোলা জলে ডুবে যায়, তাহলে সেই সঙ্গে আমার। ওই দেখো আবার গাম্ভীর্য। কাকে বলছো নর্দমা? কাকে বলছো ঘোলা জল? ও সব হলো রাগের কথা। তুমি রাগ করবে বলে জগতে এক জিনিস আর হবে না। বিমল যদি তোমার না হয় তো সে তোমার নয়। যতই চাপাচাপি রাগারাগি করবে ততই ওই কথাটা আরও বড় প্রমাণ হবে। বুক ফেটে যায় তো যাক, তাতে বিশ্ব দেউলে হবে না, এমনকি তুমিও দেউলে হবে না। জীবনে মানুষ যা কিছু হারায় তার সকলের চেয়েও মানুষ অনেক বেশি বড়। সমস্ত কান্নার সমুদ্রে পেরিয়েও তার পার আছে, এই জন্যই সে কাঁদে, নইলে কাঁদতো না। কিন্তু সমাজের দিক থেকে সে সব কথা সমাজ ভাবুক গে, যা করতে হয় করুক। আমি কাঁদছি, আমার আপন কান্না, সমাজের কান্না নয়। বিমল যদি বলে সে আমার স্ত্রী নয়, তাহলে আমার সামাজিক স্ত্রী যেখানে থাকে থাক, আমি বিদায় হলুম। দুঃখ তো আছেই, কিন্তু একটা দুঃখ বড় মিথ্যে হবে, সেটা থেকে নিজেকে যে করে পারি বাঁচাবই। কাপুরুষের মতো এই কথা মনে করতে পারবো না যে অনাদরে আমার জীবনের দাম কমে গেল। আমার জীবনের মূল্য আছে, সে মূল্য দিয়ে আমি কেবল আমার ঘরের অন্তঃপুরটুকু কিনে রাখবার জন্য আসিনি। আমার যা বড় ব্যবসা শেষ কিছুতেই দেউলে হবে না। আজ এই কথাটা খুব সত্য করে ভাববার দিন এসেছে। আজ যেমন নিজেকে, তেমনই বিমলকে সম্পূর্ণ বাইরে থেকে দেখতে হবে। একদিন আমি আমার ওই মনের কতকগুলো দামি আইডিয়াল দিয়ে বিমলকে সাজিয়েছিলাম। আমার সেই মানসী মূর্তির সঙ্গে সংসারে বিমলের সব জায়গায় যে মিল ছিল তা নয়, কিন্তু তবুও আমি তাকে পূজা করে এসেছি আমার মানসীর মধ্যে। সেটা আমার গুণ নয়, সেটাই আমার মহাদোষ। আমি লোভী। আমি আমার সেই মানসী তিলোত্তমাকে মনে মনে ভোগ করতে চেয়েছিলাম। বাইরের বিমল তার উপলক্ষ হয়ে পড়েছিল। বিমলা যা সে তাই, তাকে যে আমার খাতিরে তিলোত্তমা হতেই হবে এমন কোনো কথা নেই। বিশ্বকর্মা আমারই ফরমাস খাটাচ্ছেন না কি? তাহলে আজ একবার আমাকে সমস্ত পরিষ্কার করে দেখে নিতে হবে। মায়ার রঙে যে সব চিত্র বিচিত্র করেছি, সে আজ খুব শক্ত করে মুছে ফেলবো। এতদিন অনেক জিনিস আমি দেখেও দেখিনি, আজ একথা স্পষ্ট বুঝেছি। বিমলের জীবনে আমি আকস্মিক মাত্র। বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে সত্য মিলতে পারে সে হচ্ছে সন্দীপ। এইটুকু জানাই আমার পক্ষে যথেষ্ট। কেননা আজ আমার নিজের কাছে নিজের বিনয় করবার দিন নেই। সন্দীপের মধ্যে অনেক গুণ আছে যা লোভনীয়, সেই গুণে আমাকেও এতদিন সে আকর্ষণ করে এসেছে। কিন্তু খুব কম করে যদি বলি, তবুও একথা আজ নিজের কাছে বলতে হবে যে মোটের উপর সে আমার চেয়ে বড় নয়। স্বয়ম্বর সভায় আজ আমার গলায় যদি মালা না পড়ে
যদি মালা সন্দীপে পায় তবে এই উপেক্ষায় দেবতা তারই বিচার করলেন, যিনি মালা দিলেন আমার নয়। আজ আমার এ কথা অহংকার করে বলা নয়, আজ নিজের মূল্যকে নিজের মধ্যে যদি একান্তই সত্য করে না জানি ও স্বীকার না করি, আজকেকার এই আঘাতকে যদি আমার এই মানব জন্মের চরম অপমান বলে মেনে নিতে হয়, তাহলে আমি আবর্জনার মতো সংসারে রাস্তা করে গিয়ে পড়ব। আমার দ্বারা আর কোনো কাজই হবে না। অতএব আজ সমস্ত অসহ্য দুঃখের ভিতর দিয়ে আমার মনের মধ্যে একটা মুক্তির আনন্দ জাগুক। চেনাশোনা হলো, বাহিরকেও বুঝলুম, অন্তরকেও বুঝলুম, সমস্ত লাভ লোকসান মিটিয়ে যা বাকি রইল তাই আমি। সে তো পঙ্গু, আমি নই দরিদ্র, আমি নই সে অন্তপুরের রুগীর পথে মানুষ করা রোগা, আমি নই সে বিধাতার শক্ত হাতের তৈরি আমি। যা তার হবার তা হয়ে গেছে, আর তার কিছুতেই মার নেই। এইমাত্র মাস্টারমশাই আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আমাকে বললেন, নিখিল শুতে যাও, রাত 1টা হয়ে গেছে। অনেক রাত্রে বিমল খুব গভীর ঘুমিয়ে না পড়লে আমার পক্ষে শুতে যাওয়া ভারী কঠিন হয়। দিনের বেলা তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা চলে, কিন্তু বিছানার মধ্যে একলা রাতের নিস্তব্ধতায় তার সঙ্গে কী কথা বলবো? আমার সমস্ত দেহমন লজ্জিত হয়ে ওঠে। আমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে এখনও ঘুমাননি কেন? তিনি একটু হেসে বললেন, আমার এখন ঘুমাবার বয়স হয়ে গেছে, এখন জেগে থাকবার বয়স। এ পর্যন্ত লেখা হয়ে শুতে যাব করছি, এমন সময়ে আমার জানালার সামনের আকাশে শ্রাবণের মেঘ হঠাৎ একটা জায়গায় ছিন্ন হয়ে গেল, আর তারই মধ্যে একটি বড় তারা জ্বলজ্বল করে উঠল। আমার মনে হলো আমাকে সে বললে, কত সম্বন্ধ ভাঙছে গড়ছে স্বপ্নের মতো, কিন্তু আমি ঠিক আছি। আমি বাসরঘরের চিরপ্রদীপের শিখা, আমি মিলনরাত্রির চিরচুম্বন। সেই মুহূর্তে আমার সমস্ত বুক ভরে উঠে। মনে হলো এই বিশ্ববস্তুর পর্দার আড়ালে আমার অনন্তকালের প্রেয়সী স্থির হয়ে বসে আছে। কত জন্ম, কত আয়নায় ক্ষণে ক্ষণে তার ছবি দেখলুম, কত ভাঙা আয়না, বাঁকা আয়না, ধুলোয় অস্পষ্ট আয়না। যখনই বলি আয়নাটা আমারই করে নিই, বাক্সর ভিতর করে রাখি, তখনই ছবি সরে যায়। থাক না, আমার আয়নাতেই বা কি আর ছবিতেই বা কি। প্রেয়সী, তোমার বিশ্বাস অটুট রইল, তোমার হাসি ম্লান হবে না। তুমি আমার জন্য সীমান্তে যে সিঁদুরের রেখা এঁকেছ, প্রতিদিনই অরুণোদয় তাকে উজ্জ্বল করে ফুটিয়ে রাখছে। একটা শয়তান অন্ধকারের কোণে দাঁড়িয়ে বলছে, এসব তোমার ছেলে, ভোলানো কথা। তা হোক না, ছেলেকে তো ভোলাতেই হবে। লক্ষ ছেলে, কোটি ছেলে, ছেলের পর ছেলে, কত ছেলের কত কান্না। এত ছেলেকে মিথ্যা দিয়ে ভোলানো চলে? আমার প্রেয়সী আমাকে ঠকাবে না, সে সত্য। এই জন্য বারে বারে তাকে দেখলুম, বারে বারে তাকে দেখব। ফুলের ভিতর দিয়ে তাকে দেখছি, চোখে জলের ঘন কুয়াশার মধ্য দিয়েও তাকে দেখা গেল, জীবনের হাটের ভিড়ের মধ্যে তাকে দেখছি, হারিয়েছি আবার দেখছি, মরণের পুকুরের ভিতর দিয়ে বেরিয়ে গিয়েও তাকে দেখব। ওগো নিষ্ঠুর, আর পরিহাস করো না। যে পথে তোমার পায়ের চিহ্ন পড়েছে, যে বাতাসে তোমার এলো চুলের গন্ধ ভরে আছে, এবার যদি তার ঠিকানা ভুল করে থাকি, তবে সেই ভুলে আমাকে চিরদিন কাঁদিও না। ওই ঘুমটা খোলা তারা আমাকে বলছে, না না, ভয় নেই, যা চিরদিন থাকবার তা চিরদিনই আছে। একবার দেখে আসি আমার বিমলকে, সে বিছানায় এলিয়ে ঘুমিয়ে আছে। তাকে না জাগিয়ে তার ললাটে একটু চুম্বন রেখা দেই। সে চুম্বন আমার পূজার নৈবেদ্য, আমার বিশ্বাস মৃত্যুর পরে আর সবই ভুলব। এই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের ৫ম পর্ব, নিখিলেশের আত্মকথা। এই পর্বে আমরা নিখিলেশের চিন্তা, মূল্যবোধ এবং তার গভীর মানবিক দৃষ্টিভঙ্গিকে কাছ থেকে দেখলাম। তার কথার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে তিনি আবেগের চেয়ে, যুক্তি উত্তেজনার চেয়ে, নৈতিকতা এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে সত্যকে বেশি গুরুত্ব দেন। সন্দীপের উগ্র দেশপ্রেমের বিপরীতে নিখিলেশের শান্ত, বিবেক নির্ভর অবস্থান এই গল্পকে আরও গভীরত্ব দেয়। এই পর্ব আমাদের ভাবতে শেখায় প্রকৃত দেশপ্রেম কী, আদর্শ ও আবেগের মধ্যে ভারসাম্য কোথায়, এবং একজন মানুষের নৈতিক অবস্থান কিভাবে তার জীবনকে প্রভাবিত করে। পরবর্তী গল্পে আরও নতুন মোড় নেবে এবং চরিত্রগুলোর সম্পর্ক, দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠবে। আপনাদের যদি আজকের পাঠ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং সাহিত্যভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।